অশোকনগরে এক মহিলার পিছু নিয়ে উদ্ধার হলো অস্ত্র ভান্ডার। 6টি আগ্নেয়াস্ত্র, 200 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। উত্তর 24 পরগনার অশোকনগরের ঘটনা। সিআইডির অভিযান, আর সেই অভিযানে এক মহিলার থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ অস্ত্র ভান্ডার উদ্ধার। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। সরাসরি চলে যাব জিয়াউলের কাছে। জিয়াউল, প্রথমেই জানার চেষ্টা করব যে কিভাবে এত অস্ত্র উদ্ধার হলো এই মহিলার কাছ থেকে। দেখো, গোপন সূত্রে খবর ছিল অর্থাৎ সিআইডি এবং অশোকনগর থানার পুলিশের কাছে নৈহাটি থেকে একটি মহিলা অর্থাৎ একটি গাড়ি করে অশোকনগরের দিকে আসছে, অর্থাৎ 8 নম্বর এলাকার দিকে তিনি আসছেন এবং অশোকনগর 8 নম্বর এলাকায় আসার পরেই তাকে সার্চ করা হয় যে ব্যাগে কি রয়েছে। তারপরেই দেখা যায় সে ব্যাগ তল্লাশিতে যে তখনই একেবারে সিআইডি এবং পুলিশের কিন্তু চোখে ছানা বানা, তার কারণ সেখানে রয়েছে বিপুল পরিমাণে অস্ত্র, অর্থাৎ প্রায় সেখানে 6টির বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে, 200-র বেশি কার্তুজ রয়েছে এবং প্রচুর পরিমাণে নগদ টাকা রয়েছে। এবং যেটা এখনো পর্যন্ত তার যে অর্থাৎ যে পরিচয়পত্র যে রয়েছে সেখানে স্পষ্ট নাম হচ্ছে পূজা বিশ্বাস এবং তিনি বিহারের মুঙ্গের থেকে অর্থাৎ এই বিপুল পরিমাণে অস্ত্র নিয়ে অশোকনগর এলাকার দিকে আসছিল, অর্থাৎ এখানেই হ্যান্ড ওভার হওয়ার কথা ছিল। অর্থাৎ এক কথা বলতে পারে এই পূজা বিশ্বাস হচ্ছে অস্ত্র ব্যবসায়ী, অর্থাৎ বিহারের মুঙ্গের থেকে তিনি বিশাল পরিমাণে অস্ত্র নিয়ে তিনি একেবারে অশোকনগর নৈহাটি হয়ে অশোকনগরের দিকে ঢোকার মুহূর্তে পুলিশের সন্দেহ হয় এবং সেখানে সিআইডি এবং অশোকনগর থানা পুলিশ যৌথভাবে তার তল্লাশি করে এবং তল্লাশি দেখা যায় যে বিপুল পরিমাণে অস্ত্র ভান্ডার তার কাছে রয়েছে, অর্থাৎ অস্ত্র রয়েছে তার কাছে। এবং এখনো পর্যন্ত জানা যাচ্ছে প্রায় 6টির বেশি আগ্নেয়াস্ত্র এবং 200-র বেশি হচ্ছে কার্তুজ রয়েছে এবং প্রচুর নগদ টাকা রয়েছে। অর্থাৎ পূজা তিনি স্বীকার করেছেন একেবারে বিহারের মুঙ্গের থেকে এই অস্ত্র নিয়ে তিনি আসছিলেন, কিন্তু কাদের কাছে অস্ত্র বিক্রি বা কাদের কাছে অস্ত্র নিয়ে যাচ্ছিল সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। ফলে সবটাই খতিয়ে দেখা হচ্ছে এই যে মহিলার গতিবিধি, অর্থাৎ এই পূজা বিশ্বাস যার নাম বলছো, এই পূজা বিশ্বাস বিহার থেকে এখানে আসছিল এবং যে জায়গা থেকে মানে যেমনটা তুমি বলছিলে যে সন্দেহ হয় এবং সন্দেহ হওয়ার পরে এই মহিলাকে আটক করা হয় এবং তারপরেই তার কাছ থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ অস্ত্রটি। কোন জায়গাতে তাকে আটক করা হয় এবং কিভাবে সিআইডির সন্দেহ হয়? একদম দেখো, যখন নৈহাটি রোড ধরে তিনি যখন অশোকনগরের দিকে আসছিল সেই সময় নৈহাটি থেকে অশোকনগর থেকে নৈহাটির দূরত্ব না হলেও আরো 20 কিলোমিটার, সেখান থেকে পুলিশের সন্দেহ হয় এবং ঠিক ট্রাক করে দেখা যায় যে মহিলা অশোকনগরের দিকে আসছে। অশোকনগর 8 নম্বর এলাকায় যখন মহিলা আসে তখন তার গাড়ি আটকায় এবং সেখান থেকে তার ব্যাগ তল্লাশি দেখা যায় যে বিপুল পরিমাণে অস্ত্র তার কাছে রয়েছে, অর্থাৎ 6টি আগ্নেয়াস্ত্র রয়েছে, কার্তুজ রয়েছে এবং 200 রাউন্ড কার্তুজ এবং বেশ কিছু নগদ টাকা রয়েছে। ফলে সেখান থেকে এসে কাদের উদ্দেশ্যে এই অস্ত্র নিয়ে আসা হচ্ছিল, কাদের কাছে হ্যান্ডওভার করার জন্য এই অস্ত্র নিয়ে আসছিল সবটাই খতিয়ে দেখা হচ্ছে। পূজার কাছে যে আধার কার্ড বা আই কার্ড পাওয়া গেছে সেই আই কার্ডে তার নাম হচ্ছে পূজা বিশ্বাস এবং তিনি বিহার থেকে যে অর্থাৎ ভোর রাত্রি সেখানে আসছিল এবং পুলিশ সন্দেহ করায় এই মহিলার কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়। ফলে কাদের কাছে নিয়ে যাচ্ছিল সবটাই খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে অশোকনগর থানার পুলিশ এবং সিআইডি যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং কাদের কাছে নিয়ে যাচ্ছিল সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। জুনেলা, বেশ ধন্যবাদ। আজ থেকে দেখলাম বহুত অস্ত্র, গুলি, রিভলভার সবকিছু পাওয়া গেছে। সারা রাজ্যে তো এখন এইসব চলছে। পুলিশ খুব ভালো কাজ করেছে। আশা করি পুলিশ সব জায়গায় এইগুলো তদন্ত করুক, আরো অনেক জায়গায় পাড়ায় পাড়ায় এইসব পাবে। আসছি পরবর্তী খবরে। বিস্ফোরণে কাঁপলো রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর সুপারি বাগান এলাকায় ভাড়া বাড়িতে বোমা ফেটে হয় বিপত্তি, জখম হয়েছেন একজন। বিস্ফোরণের অভিঘাতে দেওয়ালে আড়াআড়ি চির, উড়ে গেল দরজা, স্ক্যানারে ভাড়াটে। ঘটনাস্থলে ঘুরে দেখলো এনআইএ। কামারহাটি থেকে জালে মূল অভিযুক্ত শামীম। শুক্রবার রাত 8:05। কেঁপে উঠল রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগান। ভাড়া বাড়িতে বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজে আঁতকে ওঠার মতো ছবি। চারিদিকে স্পষ্ট বিস্ফোরণের অভিঘাত, ছড়িয়ে ছিটিয়ে পড়ে বোমার অংশ। 3তলা বাড়ির 1তলায় বিস্ফোরণ, বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেছে মিটার বক্সের অংশ, দেওয়ালে আড়াআড়ি চির। উড়ে গিয়েছে দরজার কাঠের ফ্রেম, কংক্রিটের অংশ। বিস্ফোরণের অভিঘাতে ভেঙেছে গ্রিল, জালনার কাঁচ। ক্ষতিগ্রস্ত পাশের ঘরের অংশ।
ঘরের চারিদিকে শুধুই কাঠের টুকরো আর তাজা বারুদের গন্ধ। ঘটনায় জখম এক। আর বাইরে থেকে যদি দেখা যায় যে বাইরে থেকে এই যে ঘর ছিল, বাইরে থেকে আরও একবার দেখানোর চেষ্টা করব আমরা, বাইরে থেকে ভেতরের ছবি কার্যত লণ্ডভণ্ড হয়ে গেছে। এই যে বিস্ফোরণের তীব্রতা, বোমা ফেটেছে, কটা বোমা ছিল সেগুলোও এখনো নিশ্চিত নয়। 2 दिन हुआ आया, आके रहा नहीं। कल 2 लड़का को भेज के एक तो बैग भेजा, अंदर में बैग रखा, बच्चा रख के गया। 10 मिनट भी नहीं हुआ, 5 मिनट भी नहीं हुआ, ब्लास्ट हो गया। এই দেখুন সিসিটিভি ফুটেজ। এক ব্যক্তিকে দেখা যাচ্ছে হাতে ব্যাগ নিয়ে ঢুকতে। ব্যক্তিটি ব্যাগ রেখে বেরিয়ে যাওয়ার পরই বিস্ফোরণ। রাজারহাট বিস্ফোরণে স্ক্যানারে ভাড়াটে। 2 দিন আগে বাড়ি ভাড়া নেন, ভাড়া নিলেও থাকতে আসেননি। শুক্রবার রাতে একটি ব্যাগ ঘরে রাখতে পাঠায় শামীম। এরপরই বিস্ফোরণ। ভাড়াটেকে দোষারোপ করছেন মালিক। 8:05 ও बैग लिए এসেছে, আমি রান্না করছি, আমি বাইরে বেরিয়েছি। আমি বলা बाबू तो कल आया, ये बैग के अंदर क्या है? तो बोले आंटी इसमें खाने का सामान है। তো ও রেখে তালা মেরে ও বাইরে গেছে। 5 মিনিট হয়েছে, বাস বম বিলাস হয়েছে। 2 দিন আগে ভাড়া নিয়েছে, কেউ থাকতো না এখানে। ওরা যা ছিল কোনো ব্রোকারের থ্রু এসেছিল। ওই ব্রোকার আমার বাড়িতে, আমার পাশে আশপাশে থাকে, লোকাল ছেলে আছে ওই ব্রোকার। ওরা বলেছিল যে এই লোককে আমি চিনি, আমার পরিচিতি আছে। তারপরে ওকে দেওয়া হয়েছিল, তাও ওকে দেওয়া হয়নি। ওকে বলা ছিল রোববার দিনে দেওয়া হবে। ওরা শুধু চাবি চেয়েছিল সাফ সাফাই করতে জন্য। সাফ সাফাই করার পরেই কোনো সামানটা পাঠিয়েছিল, খাওয়ার সামানটা বলেছিল একটু বসে একটু খাবো, তারপরে বেরিয়ে যাব। এই জিনিসটা বলে একটা ছেলে হাতে একটা ব্যাগ পাঠিয়েছিল। ওই ব্যাগটা রেখে যখনই ওই ছেলেটা বাইরে গেল, তখন এই ব্লাস্টটা হলো। এই যে নমুনাটা আজকে দেখছেন, এটা নতুন না নারায়ণপুরের মাটিতে। ভয়ের রাজনীতি এত বছর করে গেছিলেন। কালকেই এখানকার আগের বিধায়ক রাস্তায় নেমেছেন, অন্যদিকে ঢাল মারার চেষ্টা করেছেন। আর কালকেই রাত্রিবেলায় ঘটনা অনেক কিছু বোঝায়, অনেক কিছু বলতে চায়। পুলিশ তদন্ত করছে, আইন আইনের পথে হাঁটবে। মুখ্যমন্ত্রীর নাম আজকে মাননীয় শুভেন্দু অধিকারী। নিশ্চিত থাকুন, কেউ ছাড় পাবে না। ভাড়া বাড়িতে বিস্ফোরণে আতঙ্ক। খাবারের নাম করে কি ঘরে রাখা হয় বোমা? কি উদ্দেশ্যে বোমা মজুদ? কি ধরনের বোমা ছিল এই ঘরে? ঘটনাস্থল ঘুরে দেখে এনআইএ। এই যে ঘরটা আছে, ঘরটা বন্ধ ছিল। একজন টেনেন্ট কয়েকদিন আগে ভাড়া নিয়েছিলেন, ঘরটা বন্ধই ছিল। কালকে 8টা নাগাদ একটা ব্লাস্ট হয়, 7:30 8টা নাগাদ একটা বোম, সুতলি বোম ফেটেছিল। তো আমরা পুরো ব্যাপারটাকে তদন্ত করে দেখছি। সিসিটিভিতে একটা ছেলেকে দেখা যাচ্ছে, আমরা দেখছি, পুরোটাই তদন্ত করতে দেখছি। এখন পর্যন্ত কিছু বলা যাবে না, আন্ডার ইনভেস্টিগেশন, পুরোটাই আমরা তদন্ত করে। শামীমের বাড়ি কামারহাটির ম্যাকেনজি রোডে। কামারহাটি থেকেই পুলিশের জালে মূল অভিযুক্ত শামীম। শনিবার শামীমের বাড়িতেও হানা দেয় পুলিশ। বাম আমলে কামারহাটি এলাকার ডন হিসেবে পরিচিত কানা শামু ওরফে শামীম। সেই শামীম রাজারহাটের নারায়ণপুরের এই এলাকায় বাড়ি ভাড়া নিল। কি উদ্দেশ্যে বোমা মজুদ? কি পরিকল্পনা ছিল তার? সব দিক খতিয়ে দেখছে পুলিশ। বিশ্বজিৎ সাহা, অনুপ চক্রবর্তী এবং সুবীরদের রিপোর্ট, নিউজ 18 বাংলা। প্রাক্তন টিএমসি বিধায়কের বাড়িকে লক্ষ্য করে বোমা। পানিহাটিতে গভীর রাতে বোমাবাজি। বাইকে চড়ে এসে পরপর 4টি বোমা, পরপর 3টি বোমা ফাটায়। এলাকায় রীতিমতো আতঙ্ক। একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। সিসি ক্যামেরা ফুটেজে নজর খড়দা থানা পুলিশের।
বাংলায় আমূল পরিবর্তন, হোয়াইট রেভলিউশন। পশ্চিমবঙ্গে এবার বিপুল পরিমাণে দুধ উৎপাদন হবে। 650 কোটির মেগা প্রকল্প। পরিবর্তনের বাংলায় ডেয়ারি প্লান্ট করতে চলেছে আমূল। আর আজ ভার্চুয়ালি প্লান্টে শিলান্যাস করবেন অমিত শাহ। আমুল, দ্য টেস্ট অফ ইন্ডিয়া। আমুল ভারতের নিজস্ব প্রোডাক্ট, ভারতের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী সংস্থা। সকালে গরম দুধ, গরমে আইসক্রিম, শীতে গরম ভাতে গাওয়া ঘি, পাউরুটির উপরে চায় বাটার। আমুল মানে সারা বেলা, আমুল মানে স্বাদের খেলা, আমুল মানে বাঙালির আবেগ। এই আমুল এবার বিপুল বিনিয়োগ করতে চলেছে আমাদের বাংলায়। পশ্চিমবঙ্গে 650 কোটি টাকার মেগা প্রকল্প নিয়ে বাংলায় আসছে আমুল। অর্থাৎ বাংলায় বিপুল পরিমাণ দুধ উৎপাদন হবে, আর সেটার জন্য ডেয়ারি প্ল্যান্ট তৈরি করবে আমুল। দুধ উৎপাদনে আমুলের গুজরাট মডেল। গ্রামে গ্রামে দুধ উৎপাদনকারী সমবায় সমিতি, জেলায় জেলায় দুধ উৎপাদনকারী ইউনিয়ন, রাজ্য স্তরে বিপণন ফেডারেশন। এর মাধ্যমে উৎপাদিত পণ্যের মোট লাভের বেশিরভাগটাই সরাসরি পান গোয়ালারা। এবার বাংলাতেও গুজরাট মডেল। গুজরাট থেকে দুধ এবং দুগ্ধজাত নানা জিনিস একাধিক রাজ্যে নিয়ে যাওয়ার জন্য আমুলের বড় ভরসা রেল। সমস্ত প্রাইভেট কোম্পানি এদের অত্যাচারে পালিয়ে গেছেন। আমার কাছে আসছে কোন দুবাই থেকে, লন্ডন থেকে, সিঙ্গাপুর থেকে, দিল্লি থেকে, মুম্বাই থেকে, সব জায়গাতে তারা এখানে এসে করতে চান। আমি বললাম যে আমরা একটু সরকারটা ঠিক করে নিই, আপনাদের কাজ করার অনুকূলতা তৈরি করি, তারপরে আপনারা আসবেন। বিশাল জায়গা, সম্ভাবনা আছে। তথ্য বলছে দুধ উৎপাদনের জন্য প্রচুর জমির প্রয়োজন নেই। ডেয়ারি প্ল্যান্ট তৈরির জন্য জমির দরকার, কিন্তু দুধ উৎপাদনের মেরুদণ্ড গোয়ালা এবং পরিবহন ব্যবস্থা। এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী জেলার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি। আমুল চাইছে দুধের উৎপাদন বাড়াতে, তার জন্য প্রয়োজন উন্নত যোগাযোগ ব্যবস্থা। আমুলের নজরে বাংলার সেই সমস্ত জেলা যেখানে উন্নত রেল পরিবহন ব্যবস্থা রয়েছে। মনে করা হচ্ছে এই পথে বাংলায় শিল্পের গতি বাড়াবে আমুল। রাজ্যের উন্নতিতে শিল্প চাই বিনিয়োগ, শিল্পবান্ধব পরিবেশ। রাজ্যে প্রথম বিজেপি সরকার আসার পর সেই শিল্পের সম্ভাবনা। আমুল আসছে পশ্চিমবঙ্গে, আমুল পরিবর্তন হবে রাজ্যের। আমুল 650 কোটি টাকা, আমি সকালেই খবরটা পেয়েছি, বিনিয়োগ করছে। এটা বহু শয় হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ বাংলায় হবে। আমরা আশাবাদী। শুধু তাই নয়, যাতে বাংলার ছেলে মেয়েরা যার যা যোগ্যতা অনুযায়ী তারা কাজ পেতে পারে, চাকরি করতে পারে। এবং এখানে সেটা তো শিল্প না হলে হবে না। সরকারি চাকরির বাইরেও শিল্পের কর্মসংস্থান যদি না হয়, তাহলে ঘুরে দাঁড়ানো যায় না, কোনো রাজ্যের পক্ষেই সম্ভব নয়। তো পশ্চিমবাংলাতে তো 15 বছরে শিল্প হয়নি। আমুল মানে ওয়া কিয়া বাত। আমুলে মিশে ইতিহাসের স্বাদ। বিশ্বের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী দেশ ভারত। অনেকেই বলেন এর নেপথ্যে ভার্গিস কুরিয়েন, ভারতের মিল্কম্যান, ইন্ডিয়ান ডেয়ারি ইঞ্জিনিয়ার। 40-এর দশক, ব্রিটিশ শাসন, ভারতে দুধের ঘাটতি দেখা দেয়। দুধ উৎপাদনকারীদের মধ্যে সঠিক মূল্য পাওয়া নিয়ে ক্ষোভ তৈরি হতে থাকে। তখনই গুজরাটের আনন্দে তৈরি করা হয় দুগ্ধ সমবায়। সেখান থেকেই শুরু হয় ভারতের হোয়াইট রেভলিউশন, শ্বেত বিপ্লব। জন্ম নেয় আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড, অর্থাৎ আমুল। दूध की नदियां बहे, जा कोयल ढोको गाए, मारे घर आंगना ना भूलो ना। 2025-26 অর্থবর্ষে আমুলের টার্নওভার ছিল 1 লক্ষ কোটি টাকার বেশি। আমুলের সঙ্গে জড়িয়ে প্রায় 36 লক্ষ গোয়ালা।
অর্থাৎ পশ্চিমবঙ্গে আমূল আসার অর্থ হল শিল্প, কর্মসংস্থান এবং অর্থনীতিতে আমূল পরিবর্তন। ইউনাইট, এমপাওয়ার, ট্রান্সফর্ম। নিউজ 18 বাংলা। রাতেই কলকাতার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আর আজ সৌজন্য অডিটোরিয়ামে অমিত শাহ। আইন শৃঙ্খলা নিয়ে পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে রয়েছে বৈঠক, একাধিক কর্মসূচি রয়েছে, ঠাসা কর্মসূচি। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথ্বী। আরো বিস্তারিত বলবে পৃথ্বী। অমিত শাহের আজ থেকে কি কর্মসূচি রয়েছে? দেখো, 3 দিনের রাজ্য সফরে আজ অন্তিম দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং আজ শেষ দিনে কিন্তু একাধিক কর্মসূচি রয়েছে। মূলত 3টি কর্মসূচি রয়েছে। প্রথম কর্মসূচি সৌজন্যে রয়েছে, তিনি সৌজন্যেই রাত্রিবাস করছেন এবং সৌজন্যে রাজ্যের যে আইন শৃঙ্খলা সেই সমস্ত এবং তার সঙ্গে সঙ্গে ডিএমএস নিয়ে যে বৈঠক গুরুত্বপূর্ণ। এতদিন বিগত সরকার অর্থাৎ তৃণমূলের সরকার কিন্তু এই ডিএমএস নিয়ে বিশেষ গুরুত্ব দেয়নি এবং ই-প্রমাণের ক্ষেত্রে যে সাধারণ মানুষের যে উপকার অর্থাৎ পুলিশি হেনস্থা থেকে অনেকটা দূরে থাকা যায় সাধারণ মানুষকে, সেই বিষয়গুলোকে নিয়ে মূলত আজকের প্রথম যে বৈঠক সৌজন্যে হবে। এবং দ্বিতীয় যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু রয়েছে জাতীয় গ্রন্থাগারে, অর্থাৎ জাতীয় গ্রন্থাগারে একটি নতুন বিল্ডিং উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং তৃতীয় যে কর্মসূচি রয়েছে, সেই তৃতীয় কর্মসূচি তিনি কিন্তু রাজারহাট যে কনভেনশন সেন্টার রয়েছে সেখানে যাবেন, অর্থাৎ শিল্প বিনিয়োগ টানতে যে উদ্যোগ রাজ্যের সরকারের, সেই আমুলের যে ফ্যাক্টরির যে শিলান্যাস, সেই শিলান্যাস কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করবেন এবং সঙ্গে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ, ধন্যবাদ। সীমান্ত সুরক্ষা যৌথভাবে কাজ করবে পুলিশ ও বিএসএফ। উত্তরকন্যায় বিশেষ সমন্বয় বৈঠকে বার্তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কড়া বার্তা ধর্মীয় স্থানে অবৈধ নির্মাণ ও অনুপ্রবেশ নিয়েই সমন্বয় বৈঠকে একাধিক বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মহাকাশে মহাবিক্রম, মহাকাশ বিজ্ঞানে নয়া ইতিহাসে টার্গেট। শনিবার সকালেই বিক্রম 1 উৎক্ষেপণ নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, ভারতের মহাকাশ যাত্রায় এক নতুন দিগন্ত খুলে গেল। এতদিন শুধুমাত্র সরকারি সংস্থা ইসরো মহাকাশে রকেট পাঠাতো। বিক্রম 1 সফল হলে নতুন ইতিহাস তৈরি করবে ভারত, আর এর ফলে ভারত প্রথমবার কোনো বেসরকারি সংস্থা তৈরির রকেটের মাধ্যমে মহাকাশে উপগ্রহ পাঠাবে। বিক্রম 1-এর সঙ্গে গিয়েছে বিক্রম সারাভাই, সিভি রমন এবং এপিজে আব্দুল কালামের ছোট ছোট 3টি মূর্তি। আর এই রকেটের সঙ্গেই যে পেলোডগুলি মহাকাশে পাঠানো হয়েছে তার মধ্যে অন্যতম এমব্রেস মিশন। মহাকাশের কক্ষপথ এবং সংলগ্ন এলাকা জঞ্জাল মুক্ত রাখতে বিজ্ঞানীরা রোবোটিক আর্ম প্রযুক্তির মাধ্যমে একটি বিশেষ যন্ত্র তৈরি করেছেন। সেই যন্ত্র বিক্রম 1-এর সঙ্গে পাঠানো হয়েছে। আর এভাবে ভারতের প্রথম বেসরকারি স্পেস রকেটটির সঙ্গে নতুন ওই যন্ত্রটিও পরীক্ষা করে নেওয়া হয়েছে। স্কাইরুট এয়ার স্পেস এই অভিযানের নাম দিয়েছে মিশন আগমন। পেলোডে থাকছে প্রধানমন্ত্রীর হাতে লেখা পোস্টকার্ড, লেখা বন্দে মাতরম। And we have liftoff of Vikram 1, India's first private orbital launch vehicle. And we have great views coming from the tracking cameras. And isn't this quite something? Vikram 1 ने अपनी उड़ान भरी, प्रथम चरण का प्रज्वलन प्रारंभ हो चुका है। Vikram 1 ने प्रक्षेपण पथ को लांघकर आकाश को भेदने का निर्णय ले लिया है, एक ब्रह्मास्त्र की तरह। That's very true, Suyashan Akhil. I am awestruck at the sheer power that Stage 1 is producing. With this, we have two of our major prime mission objectives completed, which was successful ignition and safe tower clearance.
That's right. And we're coming up on Max Q now, which is the period of 3, 2, 1. চলতি অর্থবর্ষের প্রথম কোয়ার্টারের ফলাফল বেরিয়েছে। প্রত্যাশা থেকে ভালো ফল করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। বিশ্বজোড়া অনিশ্চয়তার মধ্যেও দুর্দান্ত ফল রিলায়েন্সের। কোম্পানির আয় বেড়েছে 25%। তেল, রাসায়নিক, ডিজিটাল, রিটেল সব ক্ষেত্রেই এবারের পারফরমেন্স আগের সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। এই কোয়ার্টারে ট্যাক্স দেওয়ার মুনাফার অঙ্ক ছিল প্রায় 54,000 কোটি টাকা, যা এখনো পর্যন্ত রেকর্ড। অর্থনৈতিক বিশেষজ্ঞদের প্রত্যাশা ছিল এবার রিলায়েন্সের মোট মুনাফা 20,000 কোটি টাকার আশপাশে থাকবে। বাজারের প্রত্যাশাকে ছাপিয়ে গেল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।